আর সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আমি গৌরব আজকে চলে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের অন্তর্গত অস্থি সন্ধির হিসেব নিকেশ নিয়ে। চলো শুরু করা যাক। কি বলেছে? অস্থি সন্ধির হিসেব নিকেশ। হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো। হাড়ের জোড় কটা? হাড়ের জোড় মানে যে জোড়া লাগে না এরকম করে, হাড় যে এরকম করে দুটো হাড় জোড়া লাগে একসাথে, তাকেই বলেছে হাড়ের জোড়। এরকম দুটো হাড় জোড়া লাগছে না, যেমন দেখো এইখানে দেখো, এখানে একটা জোড়া, এই হাড়টা এসে এখানে মিশেছে, আবার এই হাড়টা এখান থেকে শুরু হয়েছে, এই জায়গাটায় কি একটা জোড় তৈরি হয়েছে। ঠিক দেখো আঙুলের ক্ষেত্রেও তাই, দেখো এখানে একটা জোড়া আছে, তাই না? দেখো এইটার সাপেক্ষে এটা নড়ছে, এখানে একটা জোড়া আছে, এখানে একটা জোড়া আছে, মানে জয়েন্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেটাকেই বলেছে হাড়ের জোড় কটা। জোড়গুলো না থাকলে বল ধরা যেত না। দেখো জোড়াগুলো আছে বলে ওইগুলোর সাপেক্ষে আমরা বাকি অংশটা বাঁকাতে পারি। দেখো এইটা এইটা বাঁকালাম, এটা বাঁকালাম, এটা কিসের সাপেক্ষে বাঁকাচ্ছি? এই অংশে কিছু হাড় জোড় আছে, বুঝতে পেরেছো? তবেই আমরা বলটা এরকম করে ধরতে পারি। তুমি পশু পাখি দেখবে, কুকুরকে দেখবে, একটা বল ধরতে গেলে ও কিন্তু হাত দুটো এরকম সোজা, ওর কিন্তু আহ, ওর হাতটাকে, আঙুলগুলোকে কি ঘোরাতে পারে না, কারণ আঙুলের মাঝখানে ওদের কোনো জোর নেই। জোড় অংশ মানে জয়েন্ট, জোড়া লেগেছে যে অংশগুলো, সেই অংশগুলো নেই, পুরোটাই একটা সোজা, পুরোটাই একটা হাড়। সুতরাং ওটাকে ওরা বাঁকাতে পারে না, বুঝতে পেরেছো? তো সেটাই বলেছে আমাদের ভগবান দিয়েছে যার জন্য আমরা বাঁকাতে পারি। তো ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুচড়ে ছাড়ে, মানে বলটাকে ধরে এরকম করে ঘুরিয়ে দেয় না স্পিনার, স্পিনার মানে যারা স্পিন বল করে ক্রিকেটে। এই যে দেখো এখানে ছবি দিয়েছে, এখানে দেখো বল করছে, দেখেছো? তো এই বল করতে গেলে এই যে বলটাকে ধরেছে, কিভাবে ধরেছে দেখো ভালো করে, ঘুরিয়ে ধরেছে না? এই যে ঘুরিয়ে ধরেছে, দেখো, দেখছো ধরছে কিভাবে? এই দেখো ঘুরিয়ে ধরেছে। তো এটা ধরার জন্য এই জোরের খুব ব্যবহার আছে। কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে, কবজি পর্যন্ত সবগুলো আঙুল কিন্তু কাজ করে। কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোড়? তুমি বলো তো। এই যে কবজি, এখান থেকে এটা হচ্ছে কবজি, এখান থেকে পুরো আঙুল অবধি কটা জোড়? 1 2 3 4। 1 এখানে একটা জোড় আছে, 2 এখানে একটা জোড় আছে, এখানে একটা জোড় আছে, তিনটে, তাই তো? তিনটে জোড়। যাই হোক, স্যার ক্লাসে এলে বল ধরার মতো করে আঙুল ভাঁজ করে দেখালো জন। স্যারকে কেমন করে দেখালো জন? যেরকম করে বল ধরে সেটা দেখালো জন। স্যার বললেন হাড় হলো অস্থি। হাড়ের আরেক নাম কি? অস্থি। এই যে অস্থি সন্ধি বলেছে না, অস্থি সন্ধির হিসেব নিকেশ। এই দেখো যে ওয়ার্ডটা কি বলেছে, অস্থি সন্ধি। সন্ধি মানে কি বলতো? অস্থি মানে হচ্ছে হাড়, বুঝে গেলে, অস্থি মানে হলো হাড়। আর সন্ধি মানে কি? আমরা ব্যাকরণে শিখেছি না, ভাষা পাঠে কি শিখেছি, যে সন্ধি মানে দুটো ধ্বনির জোড়া লাগানো, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি জোড়া লাগতে পারে, কিংবা ব্যঞ্জন ধ্বনিতে জোড়া লাগতে পারে, অর্থাৎ দুটো আলাদা অংশ জোড়া লাগলে হয়ে যায় সন্ধি। এখানে বর্ণ না, এখানে হাড় জোড়া লাগানোর কথা বলছে, এখানে অস্থির সন্ধি, তাই অস্থি সন্ধি। দুটো হাড়ের জোড়া, হাড় যোগ হাড় সমান সমান একটা পুরো হাড় হবে, মানে সেই দুটো হাড়ের যে জোড়া লাগছে সেই অংশটাকে বলছে সন্ধি, বুঝতে পারছো? তো সেই অস্থি সন্ধির কথা এখানে বলেছে। হুম। স্যার বললেন হাড় হলো অস্থি, আর জোড় হলো সন্ধি, তাই অস্থি সন্ধি। হাড়ের জোড়কে বলে অস্থি সন্ধি। অস্থি সন্ধি কাকে বলে? পরীক্ষায় আসবে। হাড় হলো অস্থি, জোড় হলো সন্ধি, হাড়ের জোড়কে বলে অস্থি সন্ধি। এটা কিন্তু দেবে। সারা গায়ে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে? শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করো। কোথায় কোথায় অস্থি সন্ধি আছে সেটা দেখো। কিভাবে দেখবে? শরীরে হাত দিয়ে দেখার চেষ্টা করো, আর নরকঙ্কালের ছবিটা দেখো। তোমাদের পৃষ্ঠায় একটা ছোট করে নরকঙ্কালের ছবি আছে না, কঙ্কাল, নরকঙ্কাল মানে মানুষের কঙ্কাল। এই যে নরকঙ্কাল এই কথাটার মানে কি?
মানুষের কঙ্কাল, বুঝতে পেরেছো? মানুষের মানুষ হচ্ছে নর, নর আর মানে হচ্ছে মানুষ, মানুষের কঙ্কাল, তাই নর কঙ্কাল। যদি পশুর কঙ্কাল হতো, কুকুরের কঙ্কাল, বিড়ালের কঙ্কাল, আলাদা আলাদা সমস্ত পশুর কঙ্কাল হয়, ঠিক আছে, হতেই পারে। ভিতরের কঙ্কাল মানে কি, কোনো ভূতের কথা এখানে হচ্ছে না। কঙ্কাল মানে হচ্ছে যে হাড়ের যে গঠন, তোমাদের শরীরের ভিতরে যে হাড়ের গঠন বাইরে থেকে তো দেখা যায় না, বাইরে থেকে আমরা কি দেখি, শুধু চামড়াটা দেখি বা ত্বকটা দেখি, তার ভিতরে মাংস আছে, তার ভিতরে কি আছে, হাড় আছে, তাই তো। সেই যে হাড় বাইরে থেকে তো দেখে বোঝার উপায় নেই, তো ওই সেই কঙ্কালটা হচ্ছে সেই হাড়ের ছবিটাকে দেখায়, বুঝলে? যার জন্য দেখবে হাড়ের ডাক্তার বা যে কোনো দেখবে ডাক্তারদের কাছে এই এই কঙ্কালের ছবিগুলো থাকে, ডাক্তারি কলেজে শেখায়। কেন বলো তো? কারণ হচ্ছে এখান থেকে হাড়ের গঠনটা বোঝা যায়, হাড়ে ব্যথা পেয়েছো কিনা ডাক্তারবাবু কি করেন, এক্স রে করে ওই হাড়টা দেখেন যে হাড়ের গঠনটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তার মানে তুমি হাড়, তার মানে হাড়ে চোট লাগেনি। আর যদি হাড়ের গঠনটা দেখে একটু পরিবর্তন হয়েছে কিংবা জোরটা সরে গেছে, দুটো হাড় এরকম ভাবে জোড়া ছিল, মনে করো কোনো কারণে জোড়াটা একটু নড়ে গেছে বা একটু সরে গেছে, তখন বুঝতে পারে যে হাড়ে কোনো সমস্যা হয়েছে, বুঝতে পেরেছো? তো এই জন্য কঙ্কালটা দেখে আমি হাড়গুলো বুঝতে পারবো কিংবা হাড়গুলো গুনতে পারবো। রঞ্জন বলল, এত হাড়, এদের আলাদা আলাদা নাম নেই? নাম কিন্তু আছে, ঠিক আছে। আর আমাদের শরীরে প্রায় 206টি হাড়, আমি আসছি পরের, আস্তে আস্তে আসি। এই দেখো এখানে কঙ্কালের ছবিটা দিয়েছে, খোপে কোথাকার হাড় কোনগুলি তা লেখো। এই দেখো অ্যারো গুলো দেওয়া আছে, দেখছো? এই দেখো এই একটা হাড় আছে, এই একটা হাড় আছে, এই সবগুলো কিন্তু হাড়। এই যে হাড়ের গঠনটা দেখিয়েছি, তুমি এখান থেকে দেখো হাড়ের হাড়গুলো দেখতে পারবে, হাড়ের জোড় গুলো দেখতে পারবে। এই দেখো এটা জোড়, দুটো হাড় যেখানে মিশেছে দেখো এটাকে জোড়, এখানে একটা জোড় তৈরি হয়েছে, এখানে একটা হাড়ের জোড় তৈরি হয়েছে। এগুলো কিন্তু লম্বাগুলো তো একটা হাড়, এই লম্বাগুলো, লম্বাটা তো পুরো একটা হাড়, কিন্তু দেখো এই মাঝে মাঝে একটা করে জোড় আছে, ঠিক আছে, দেখেছো? এখানে একটা দেখো জোড় আছে কবজিতে, এটা কোথায়, কনুইতে, এটা কোথায়, কাঁধে, এটা কাঁধে, এটা দেখো কনুইতে, ঠিক আছে, কনুইতে, এটা দেখো আহ কবজিতে, এখানে দেখো কবজিতে, ঠিক আছে। আবার আঙুলের মধ্যেও তাই আছে, এখানে দেখো জোড় আছে, যেখানে যেখানে জোড়া তৈরি হয়েছে, একটা হাড় এসে শেষ হয়েছে এবং একটা হাড় শুরু হয়েছে, সেটাকেই বলছে দুটো হাড়ের জোড়া লেগেছে, তাকেই বলছে জোড়। আচ্ছা, আসছি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো কি বলেছিল, রঞ্জন বলল এত হাড়, এদের আলাদা আলাদা নাম নেই? তো সেটারই উত্তর দিচ্ছেন স্যার যে হ্যাঁ আছে, কয়েকটা নাম বলছি। কনুই থেকে কবজি, কনুই থেকে, কনুই থেকে কবজি অবধি, কনুই থেকে কবজি অবধি কি নাম দিয়েছে, আলনা ও রেডিয়াস, আলনা ও রেডিয়াস, ঠিক আছে। মানে এই যে কনুই থেকে, এই দেখো কনুই থেকে কবজি, আমি এই ছবিটা মুছে দিচ্ছি, হ্যাঁ, খুব গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, তোমার অসুবিধা হবে তোমাদের বুঝতে, আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো দেখো কি বলেছে, কনুই থেকে কবজি অবধি, এই যে দেখো কনুই, এটা কোথায়, এটা কি কনুই না, এখান থেকে কি অবধি, কবজি অবধি। এই যে কনুই থেকে কবজি অবধি, এটাকে কি বলেছে, আলনা এবং রেডিয়াস, আলনা ও রেডিয়াস বলেছে, ঠিক আছে। তো এইখানে এই হাতেও দেখো তাই, এই হাতেও দেখো তাই, এই যে দেখছি না, কনুই থেকে কবজি অবধি, দেখো এই কনুই থেকে কবজি অবধি আলনা ও রেডিয়াস, আমি দেখাতে পারছি, দেখছো? আমি লিখছি এখানে, হ্যাঁ, এই দেখো এখানে তো অ্যারোটা দিয়েছে, তো এখানে কি হবে, আলনা ও রেডি আস, ঠিক আছে। তোমরা সুন্দর করে লিখে নেবে, আমার এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে, আমি এইভাবে লিখছি। আচ্ছা, পরের হারটা কি বলেছে, কাঁধ থেকে কনুই, ভালো করে দেখো, কাঁধ থেকে কনুই অবধি, কাঁধ থেকে কনুই অবধি, আমি ছবিতে কঙ্কালের ছবিতে দেখিয়ে দিচ্ছি, হাড়ের যে গঠনটা আছে সেই ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাঁধ থেকে কনুই অবধি, ঠিক আছে, কাঁধ থেকে, এই যে কাঁধ থেকে কনুই অবধি, কাঁধ থেকে কনুই অবধি, শুধু এইটুকু, শুধু এইটুকু, এইটুকু কাঁধ থেকে কনুই অবধি, এটার নাম কি আছে, হিউমেরাস। এই দেখো নামটা, হিউমেরাস। এটাকে কি বলবো, এই হাতেও দেখো আছে,
এই পাশেও আছে, দেখেছো? এইটুকু কি বলবো এটাকে? হিউ হিউ মে রাস, হিউমেরাস। তারপরে কি বলেছে? মেরুদণ্ড, মেরুদণ্ড হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা। কি আছে দেখো, আমি দেখো অন্য কালি দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ হলুদ দিয়ে দেখাচ্ছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই দেখো মেরুদণ্ড গেছে কি একদম গলা থেকে দেখো মাঝখান দিয়ে গেছে, দেখেছো? এই দেখো মাঝখান দিয়ে একটা হাড় গেছে, গেছে না মাঝখান দিয়ে, শরীরের মাঝখান দিয়ে মাঝ বরাবর দেখো নিচে নেমেছে, দেখা যাচ্ছে? এই দেখো আমি হলুদ রং করেছি, কি বলবো এটাকে? ভার্টিব্রা, ভার্টিব্রা বা কশেরুকা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হলুদ দিয়ে লিখলে না অত ভালো বুঝবে না, আমি অন্য রং দিয়ে লিখে দিচ্ছি। এই দেখো এটাকে, এটা কি দিয়ে, কোথায় আলোটা দিয়েছে? এই দেখো এইখানে আলোটা দিয়েছে, এই বাক্সে আলোটা দিয়েছে, তাই লিখছি ভার্টি ভার্টিব্রা বা কশেরুকা। ঠিক আছে, ঠিক আছে। এরপর কোমর থেকে হাঁটু, কোমর থেকে, এই দেখো কোমর, কোমরটা কোথায় আছে দেখো, আমি অন্য রং দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ কোমরটা কোথায় আছে? এই যে এখানে কোমর, কোমর থেকে হাঁটু অবধি, ঠিক আছে? কোমর থেকে হাঁটু অবধি এটাকে কি বলেছে? ফিমার। কি বলেছে? কোমর থেকে হাঁটু, ফিমার। তাহলে এটুকু কি হবে? এ দেখো এদিকেও আছে সেম, এই যে এখানে কোমর থেকে, এই যে কোমর থেকে হাঁটু অবধি, এটুকু কি বলেছে? এটুকু ফিমার, ফিমার, ফিমার। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে? হাঁটুর নিচ থেকে গোড়ালি, হাঁটুর নিচ থেকে, মানে এখান থেকে, আমি রংটা দেখো পাল্টে নিচ্ছি, আমি ধরো এই রংটা নিচ্ছি, কি হচ্ছে? হাঁটুর নিচ থেকে গোড়ালি, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত, এটাকে কি বলেছে? বলো এটাকে কি বলেছে? টিবিয়া ও ফিবুলা। হাঁটুর নিচ থেকে গোড়ালি, টিবিয়া ও ফিবুলা। ঠিক আছে, আমি দেখো লিখছি এখানে টি বি আ ও ফিবুলা। আমার এখানে আসছে না, আমি এখানে নিচে লিখছি, তোমরা পাশেই লিখবে। ঠিক আছে, এই হাড়ের গঠন দেখে নিলে, আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে, খোপগুলোতে লিখে নেবে। যদি খোপগুলো খুব ছোট হয়ে থাকে তো তুমি খাতায় লিখে নেবে। ঠিক আছে, দেখছো? আশা করছি দেখিয়ে দিচ্ছি, দেখেছো তোমরা। আমি চলে যাচ্ছি এই মানে পরের পাতায়। দেখো কি বলেছে এখানে, কনুই থেকে কবজি, আমি এবার না আন্ডারলাইন করে দিচ্ছি তোমাকে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি? কনুই থেকে কবজি, আলনা ও রেডিয়াস, বইয়ে এভাবে আন্ডারলাইন করে রাখবে। কাঁধ থেকে কনুই, হিউমেরাস, মেরুদণ্ড, ভার্টিব্রা বা কশেরিকা, এগুলো কিন্তু নাম, মেরুদণ্ডের নাম। এটা মেরুদণ্ডের যে হাড়টা আছে সেই হাড়টার নাম, মেরুদণ্ডের নাম মেরুদণ্ডই, কিন্তু মেরুদণ্ডের মধ্যে যে হাড়টা গেছে না, সেই হাড়গুলোর নাম এখানে। কনুই থেকে কবজি অব্দি যে হাড়টা এসছে, সেই হাড়টার মানে পার্টিকুলার সেই হাড়টার নাম হচ্ছে আলনা ও রেডিয়াস। ঠিক আছে, কাঁধ থেকে যে কনুই অব্দি গেছে সেটার নাম হচ্ছে হিউমেরাস, মেরুদণ্ড হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা, কোমর থেকে হাঁটু অব্দি ফিমার। ঠিক আছে, আর হাঁটুর নিচ থেকে গোড়ালি অব্দি টিবিয়া ও ফিবুলা। ঠিক আছে, আচ্ছা, হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? দেখো দুটো হাড় না কিছু না কিছু দিয়ে জয়েন্ট থাকে, এই হাড় দুটো যে আমি জয়েন্ট করে রেখেছি, এগুলো কেন জয়েন্ট থাকবে? এগুলো কিছু না কিছু দিয়ে মানে বাঁধা থাকে, তবেই তো দেখো খুলে আসে না, জয়েন্ট দেখো লেগে থাকে, কিন্তু কখনো টানলে পরেও খুলে আসে না, কিন্তু দুটো হাড় আসে আলাদা হয়, হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে এটা কিছু একটা দড়ির মতো কিছু দিয়ে আটকানো থাকে, বাঁধা থাকে। ঠিক আছে, যেটাকে আমি বিজ্ঞানের ভাষায় কি নাম দেব? দেখো এখানে কি বলেছে, দড়ির মতো একরকম জিনিস থাকে, তাকে বলে লিগামেন্ট।
তাহলে অস্থিসন্ধিতে হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? দড়ির মতো একরকম জিনিস, তাকে বলে লিগামেন্ট। ঠিক আছে, কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে। দেখো দড়ি দিয়ে তো বাঁধা থাকেই, ঠিক আছে, লিগামেন্ট নামের সেই দড়িটা দিয়ে বাঁধা থাকে। একটা দড়ির মতো একরকম জিনিস, দড়ি না কিন্তু, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, দড়ি বলে কিছু নেই, এগুলো তো মানে একটা অশিক্ষিতর মতো কথা। দড়ি জিনিসটা হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে, লিগামেন্ট দেখতে কেমন? দড়ির মতো। আচ্ছা, এবার এই দুটোর মাঝখানে না, যাতে এই দুটো খুব ভালোভাবে নড়তে পারে, খুব ভালোভাবে মুভ হয়, খুব ভালোভাবে নড়াচড়া করতে পারে এই জয়েন্টটা বা জোরটা, তার জন্য কি থাকে, এখানে একটা তরল ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? একটা তরল থাকে। যেমন আমরা দেখি না যে দরজা দেখবে কবজায়, যেখানে বা দুটো দুটো গেটের কবজাতে দেখবে আমরা যখন তেল বা কিছু দিই, দেখবে খুব ভালো করে জায়গাটা নড়ে, খুব সুন্দর করে নড়ে, তখন আর শব্দ হয় না বা অসুবিধা হয় না নড়তে। কোনো কিছু আটকে আটকে যাচ্ছে, আমরা কি করি? একটু তেল দিই না? তো এইখানেও এই জোড়গুলোতেই কিছু তেলের মতো বা তরল পদার্থ থাকে। ঠিক আছে, এই তরল সেটা দেখো এখানে বলেছে, কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থি সন্ধির মানে ওই জোড়ার অংশে মাঝখানে একরকম হরহরে তরল থাকে, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। দেখো যত বয়স হয় কি হয়, তরলটা আস্তে 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 কমতে থাকে একটা সময়ের পর, কারণ প্রথম থেকে সেই তরলটা ভগবান দিয়ে রাখে। এবার সেটা তুমি সেই জোড়াটা ব্যবহার হতে 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 একসময় কি হয়, তরলটা কমে আসতে থাকে। তখন কি হয়, তখন নড়াচড়া করতে, তখন ওই হাড়গুলো নড়াচড়া করতে অসুবিধা হয়, আটকে আটকে যায়, কারণ তরলটা কমে যায়। বুঝতে পেরেছো? সেই তরল থাকে, তরল থাকার পরেও উপর দিয়ে আবার একটা দড়ির মতো দেখতে কি লিগামেন্ট, সেটা দিয়ে আটকানো থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি দাগিয়ে দিচ্ছি, একদম মুখস্থ করে ফেলবে। কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। ঠিক আছে? রিনা বলল, জিমনাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় থাকে। জিমনাস্টিক কি? জিমনাস্টিক হচ্ছে একটা খেলা। ঠিক আছে, এই যে দেখো জিমনাস্টিক করছে, এই যে জিমনাস্টিক আমরা দেখি না, এই দেখো জিমনাস্টিকের ছবি দিয়েছে, ঠিক আছে, জিমনাস্টিক করছে, বিভিন্ন খেলা দেখানো, মানে হাড়ের ব্যায়াম আর কি, খুব ভালো ব্যায়াম হয় জিমনাস্টিক করলে। তোমরা তো স্বাস্থ্য এবং স্বাস্থ্য যে বইটা আছে না, ওটাতে তো পেয়েইছো, ওটাতে তো তোমাদের আছেই, গতবারও ছিল জিমনাস্টিক, তাই না? কি ক্লাস 4-এ ছিল জিমনাস্টিক, এবারও হয়তো আছে। আচ্ছা, জিমনাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় থাকে, ঠিক। আর অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। অস্থি অর্থাৎ হাড়, অস্থি অর্থাৎ হাড়, এই হাড় মজবুত রাখার জন্য কি দরকার? মজবুত রাখার জন্য ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়াম কিসে থাকে? দুধ, ডিমে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে, তার মানে হাড় ভালো রাখতে গেলে, হাড় ভালো রাখার আসল মানে দরকার কি? ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমরা কিসে পাবো? দুধ খেলে পাবো, ডিম খেলে ক্যালসিয়াম পাবো। এই জন্য আর আমি একটা সঙ্গে একটা কথা বলে দিচ্ছি, হাড় যেমন ভালো থাকে, ক্যালসিয়ামে কিন্তু দাঁতও খুব ভালো থাকে। ঠিক আছে, তাই দুধ এবং ডিম খাওয়া আমাদের জন্য খুব খুব উপকারী। ঠিক আছে, এতে আমাদের হাড় ও অস্থিগুলো ঠিক হয়, মজবুত হয়। ঠিক আছে, আর দাঁতও ভালো থাকে। যাই হোক, জিমনাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় থাকে, এটাও কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, দেখে আর গুণে লেখো। শরীরের হাড়ের বিষয়ে দেখে আর গুণে লেখো। কি আছে? এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা? বলো কটা? কাঁধে একটা জোর আছে আর কবজিতে, এই কনুইতে একটা জোর আছে। কাঁধে একটা জোর আছে আর কনুইতে একটা জোর আছে, কবজি অবধি, কিন্তু কবজি অবধি, কবজির আগে অবধি, দেখো কবজির আগে অবধি। তাহলে কবজির জোড়াটা ধরবো না, কাঁধের জোড়াটা ধরবো আর কনুইর জোড়াটা ধরবো। তাহলে কটে জোর আছে? দুটি। ঠিক আছে,
কি লিখবো এখানে? দুটা। কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড়? কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড়? ঠিক আছে, শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে গুণে লেখো। ঠিক আছে, দেখো কাঁধ থেকে কবজি পর্যন্ত 3টে হাড়। কেন? দেখো ওখানে বলেই দিয়েছে যে কাঁধ থেকে কনুই অবধি একটাই হাড়। কাঁধ থেকে কনুই অবধি একটাই হাড়। ঠিক আছে, যেটা নলের মতো দেখতে হয়। কাঁধ থেকে কনুই অবধি একটাই হাড়, নলের মতো দেখতে হয়। আবার কনুই থেকে কবজি অবধি দুটো হাড়। কনুই থেকে কবজি অবধি দুটো হাড়। কাঁধ থেকে কনুই অবধি একটা হাড়। মজার কিন্তু, দেখো এই উপরের টুকু একটা হাড়, নিচের টুকুতে দুটো হাড়। মনে থাকবে? তাহলে 2 আর 1 কত হলো? 3। তাহলে এটা কি হবে? 3টি। ঠিক আছে, যদি ছবি দেখি সেখানেও আমরা বুঝবো। এই দেখো উপরে, দেখো উপরে কটা হাড়। এই দেখো উপরের অংশটা, উপরের অংশে কটা হাড়, উপরের অংশে কটা হাড়। উপরের অংশে দেখো একটাই হাড়। নিচের অংশে দেখো, এখানে দেখো দুটো, মাঝখানে দেখো ভাগ আছে, দেখো ওই ফাঁকা আছে। কটা হাড় এখানে? এখানে কটা হাড়? নিচে দেখো, নিচে দুটো হাড়। দেখেছো নিচে কটা হাড়? নিচে দেখো দুটো হাড়। দেখেছো? এটাই বলেছে। এবার কি বলেছে দেখো, 2 নাম্বার বলেছে অস্থি মজবুত করা ও অস্থি সন্ধি গুলো নমনীয় করা বিষয়ে আলোচনা করে লেখো। আচ্ছা, কি বলেছে? অস্থি মজবুত হলে কি সুবিধা? আচ্ছা, অস্থি মজবুত হলে কি কি সুবিধা বলো? যদি হাড়টা মজবুত হয়, ঠিক আছে, হলে ভাঁজ করা যায়, সুবিধা হয়, তাই তো? কি কি সুবিধা? ভাঁজ করা যায়, বা কোনো ভার তোলা যায়, হাতে কোনো ভার তোলা যায় যদি মজবুত হয়। হাড় যদি দুর্বল থাকে, আমি কোনো ভার ওজন তুলতে পারবো? কোনো ভারী জিনিস তুলতে পারবো? পারবো না। তাহলে কোনো ভার তোলা যায়, খুব সহজেই তোলা যায় যদি মজবুত থাকে। ফলে যে কোনো কাজ করা যায়, ভার তোলা যায়। ঠিক আছে, ফলে যে কোনো কাজ খুব সহজেই করা যায়। এটা কোথায় লিখবে? এই ফাঁকাটায় লিখবে। কি লিখবে? যে ভার তোলা যায়। ভার, অস্থি মজবুত হলে শরীরে ভার তোলা যায়, ভার তোলা যায়, ফলে যে কোনো কাজ খুব সহজেই করা যায়। ঠিক আছে, কি করলে অস্থি মজবুত হয়? এখানে কি লিখবে? কি করলে অস্থি মজবুত হয়? ক্যালসিয়াম অর্থাৎ দুধ বা ডিম খেলে হাড় মজবুত হয়। ক্যালসিয়াম অর্থাৎ দুধ, ডিম খেলে হাড় মজবুত হয়। ঠিক আছে, এটা কোথায় লিখবে? এখানে লিখবে। পরেরটা কোথায় লিখবে? এখানে লিখবে। এখানে কি লিখবে? অস্থি সন্ধি নমনীয় হলে কি সুবিধা? অস্থি সন্ধি, এখানে কিন্তু সন্ধি মানে জোড়ার কথা বলেছে। সন্ধি মানে জোড়ার কথা বলেছে। ঠিক আছে, সন্ধি যদি নমনীয় হয় তাহলে কি কি সুবিধা? এই জোড়াটা যদি নমনীয় হয়, ভালো হয়। নমনীয় হয় মানে ফ্লেক্সিবল হয়, মানে যাতে তুমি নাড়ানো চাড়ানো, মানে নাড়াতে পারো খুব সহজে, নাড়াতে চাড়াতে পারো খুব সহজে। সেটা যদি করা যায়, সেটা হলে কি সুবিধা? কি ভাঁজ করতে সুবিধা হয়। ঠিক আছে, ভাঁজ করতে, এই যে এই দেখো কবজি থেকে আমি এইটুকু অংশ ভাঁজ করে ফেললাম, বা কনুই থেকে আমি এই অংশটা ভাঁজ করে ফেললাম কিনা ভাঁজটা, সেই ভাঁজ করতে সুবিধা হয়। ভাঁজ করে ফেলতে, এখান থেকে এইটুকু ভাঁজ করলাম, আঙুলগুলো ভাঁজ করে ফেললাম, ভাঁজ করতে সুবিধা হয় যদি সন্ধিটা নমনীয় হয়। ঠিক আছে, ফলে কোনো কিছু ধরতে খুব সুবিধা হয়। যেমন এই যে ক্রিকেট খেলার বল ধরার কথা বলেছে, যে কোনো জিনিস ধরতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তারপরে দেখো লিখেছে কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়। কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়, দেখেছো? এখানে কি লিখবে? এখানে লিখবে জিমন্যাস্টিক ও যোগ ব্যায়াম করলে, জিমন্যাস্টিক ও যোগ ব্যায়াম করলে অস্থিসন্ধি নমনীয় হয়। দেখো এখানে লেখাই তো ছিল, এখানে লেখা ছিল না? এই যে রিনা কি বলেছিল? জিমন্যাস্টিক, জিমন্যাস্টিক করলে অনেক অস্থি সন্ধি খুব নমনীয় থাকে। এই যে জিমন্যাস্টিক করলে অনেক অস্থি সন্ধি খুব নমনীয় থাকে বলেছিল রিনা, সেটাই বলছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এটুকুই আছে। আমি কিছু প্রশ্ন এরপরে দিচ্ছি।
ঠিক আছে, তোমরা লিখে নাও। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলছি তুমি লিখে নাও। তোমরা তো জানোই কিভাবে ওই একবার করে শুনে নিয়ে পজ করে লিখে নিয়ে আবার প্লে করে শুনতে হবে, কারণ তোমরা অলরেডি আমি কিন্তু আগের সবগুলো ভিডিওতে এরকম প্রশ্ন দিয়েছি। শরীরের বর্ম থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা আমার প্লেলিস্টে গেলে আমাদের পরিবেশ এরকম একটা প্লেলিস্ট পাবে, আবার পাতাবাহারের আলাদা প্লেলিস্ট আছে, ভাষা পাঠের আলাদা প্লেলিস্ট আছে, কিংবা তুমি খুব সহজে ইউটিউবে গিয়ে লিখতে পারো গৌরব কর্মকার আমাদের পরিবেশ, লিখে সার্চ করে আমার যদি করো তো তুমি সেখানে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবে। তুমি সেখান থেকেও দেখতে পারো। তুমি সার্চ করতে পারো গৌরব কর্মকার পাতাবাহার লিখে, সেখানে পাতাবাহারের সবগুলো গল্প পেয়ে যাবে, গল্প বুড়ো থেকে শুরু করে ছেলেবেলা অবধি। ঠিক আছে, মানে পরীক্ষায় এবার যে কটা আছে আমি সে কটা আগে শেষ করেছি। ঠিক আছে, তো এটা পেয়ে যাবে। তারপর তুমি সার্চ করতে পারো গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে, সেখানেও তুমি কিন্তু ভাষা পাঠের সবগুলো অধ্যায় পেয়ে যাবে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন লিখে নাও। ঠিক আছে, অস্থি সন্ধি কাকে বলে? অস্থি সন্ধি কাকে বলে? উত্তর লেখো, হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি। হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি। 2 নম্বর প্রশ্ন লেখো, লিগামেন্ট কাকে বলে? লিগামেন্ট কাকে বলে? উত্তর লেখো, দড়ির মতো একরকম জিনিস, দড়ির মতো একরকম জিনিস যা অস্থি সন্ধিতে হাড়গুলোর সঙ্গে লাগানো থাকে, কমা তাকে বলে লিগামেন্ট। দাড়ি। আবার বলছি উত্তরটা, দড়ির মতো একরকম জিনিস যা অস্থি সন্ধিতে হাড়গুলোর সঙ্গে লাগানো থাকে, কমা তাকে লিগামেন্ট বলে। দাড়ি। 3 নম্বর প্রশ্ন লেখো, হাড় অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? হাড় অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? উত্তর লেখো, লিগামেন্ট নামক, লিগামেন্ট নামক দড়ির মতো জিনিসের সাহায্যে, লিগামেন্ট নামক দড়ির মতো জিনিসের সাহায্যে হাড় অস্থি সন্ধিতে লাগানো থাকে। দাড়ি। 4 নম্বর প্রশ্ন, কি হাড়কে সতেজ ও শক্ত রাখে? কি বা কোন জিনিসটা হাড়কে শক্ত ও সতেজ রাখে? উত্তর লেখো, ক্যালসিয়াম হাড়কে সতেজ ও শক্ত রাখে। আর এই ক্যালসিয়াম আমরা দুধ আর ডিম থেকে পেয়ে থাকি। দাড়ি। 5 নম্বর প্রশ্ন লেখো, কাঁধ, কোমর, কাঁধ, কমা কোমর, কমা হাত ও পায়ের অস্থি সন্ধির মাঝখানে কি থাকে? কাঁধ, কমা কোমর, কমা হাত ও পায়ের অস্থি সন্ধির মাঝখানে কি থাকে? উত্তর লেখো, কাঁধ, কমা কোমর, কমা হাত ও পায়ের অস্থি সন্ধির মাঝখানে একরকম হরহরে তরল থাকে, একরকম হরহরে তরল থাকে। দাড়ি। এগুলো কিন্তু সব তোমাদের বইতেই দেখো আছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন লেখো, অস্থি সন্ধি খুব নমনীয় থাকে কিভাবে? অস্থি সন্ধি খুব নমনীয় থাকে কিভাবে? উত্তর লেখো, জিমন্যাস্টিক করলে, জিমন্যাস্টিক করলে অস্থি সন্ধি খুব
নমনীয় থাকে। এখানে তোমার যোগ ব্যায়াম বা যোগাসন বলার দরকার নেই। কেন? কারণ আমার পাঠ্যতে নেই। এই যে অধ্যায়টা এখানে তো নেই, যেগুলো নেই সেগুলো আমার দরকার নেই। সেগুলো উত্তর যদি হয় হোক, না হয় না হোক, কিন্তু আমার যদি আমি জানি যে এটা ঠিক, কিন্তু তবুও আমি লিখবো না। কেন? বাই চান্স স্যার কেটে যেতে পারেন, তাই না? কিন্তু যদি আমি একটাই লিখি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো স্যারকে যে স্যার বইয়ে আছে এটা, আমি হুবহু ওটা লিখেছি, কেউ নাম্বার কাটতে পারবে না। ঠিক আছে? তো মিলিয়ে নাও। অস্থিসন্ধি খুব নমনীয় থাকে কিভাবে? উত্তর লেখো, জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি খুব নমনীয় থাকে। দাঁড়ি। 7 নাম্বার প্রশ্ন লেখো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর লেখো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে বলে আলনা ও রেডিয়াস। দাঁড়ি। 8 নাম্বার প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর লেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। দাঁড়ি। 9 নাম্বার, মেরুদণ্ডের হাড়কে কি বলে? উত্তর লেখো, মেরুদণ্ডের হাড়কে বলে ভার্টিব্রা বা কশেরুকা। 10 নাম্বার, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে? কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর লেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলে ফিমার। দাঁড়ি। 11 নাম্বার, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর লেখো, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে বলে টিবিয়া ও ফিবুলা। টিবিয়া ও ফিবুলা। দাঁড়ি। 12 নাম্বার প্রশ্ন, কি কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়? এটা তোমরা বলো তো কি হবে? কি কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়? হ্যাঁ, ঠিক ধরেছো। উত্তর লেখো, একরকম হরহরে তরল পদার্থ থাকলে, একরকম হরহরে তরল পদার্থ কমে গেলে, একরকম হরহরে তরল পদার্থ কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। দাঁড়িয়ে দাও। এই চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্নই আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে? তো এই কটা প্রশ্ন ভালো করে লিখে নিয়ে ভালো করে পড়বে। আর না, লেখার খুব অভ্যাস করবে, কারণ পরীক্ষা তো লেখা পরীক্ষা, তাই না? আর আমরা সবাই জানি যে এপ্রিলে কিন্তু পরীক্ষা আছে। তো লেখার খুব অভ্যাসটা করবে। আর ভিডিওটা বারবার করে দেখো, মানে যতবার আটকাচ্ছে, অনেকের কি হয়, অনেকের দেখবে বইয়ের চেয়ে না ভিডিও দেখলে বেশি সেটা মাথায় গেঁথে থাকে। তো তুমি যদি সেই বুদ্ধি অ্যাপ্লাই করো, তুমি সেটাও করতে পারো। ঠিক আছে? বারবার করে দেখো, দেখে বারবার করে পড়ো। ঠিক আছে? অবশ্যই পড়বে আর লিখে অভ্যাস করবে। ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আসছি পরের ভিডিও, অর্থাৎ পেশি নিয়ে কিছু কথা নিয়ে। ততক্ষণ এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থাকা সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।